আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। পুতুলের গুলশানের ফ্ল্যাট ক্রোকে দুদককে আদালতের আদেশ, দুর্নীতি মামলার আসামিদের সম্পদ বিক্রি রোধে ব্যবস্থা গ্রহণ। অবৈধ সরকারের অন্যায় আদেশ পালনে সব পুলিশ কর্মকর্তাদের মাশুল দিতে হচ্ছে বললেন প্রধান উপদেষ্টা। জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধন। বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু। বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ঢাকা থেকে প্রথম ফ্লাইটে জেদ্দা গেলেন সরকারি ব্যবস্থাপনার 414 হজ যাত্রী। সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি, 6 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। রাখাইনে করিডোর দেওয়ার সিদ্ধান্ত ঐক্যমত্য কমিশনের বৈঠকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্বেগ, দেশের সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা। এবং চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে টাইগারদের 64 রানের লিড, সাদমানের সেঞ্চুরি ও ওপেনিংয়ে সেঞ্চুরি পার্টনারশিপের পর মিডল অর্ডারে বিপর্যয়। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। চাঁদপুরে কৃষকদের সমস্যা ও প্রতিকূলতা নিয়ে প্রামাণ্য চিত্র, কৃষি কথার প্রদর্শনীর খবর। Inbuilt German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে ইউটিউব চ্যানেল এবং চ্যানেলে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দুর্নীতির অভিযোগ থাকায় শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের গুলশানের ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আদেশের বিষয়ে দুদক মহাপরিচালক জানিয়েছেন, হাসিনা পরিবারের সদস্য সহ দুর্নীতি মামলার আসামিরা যাতে তাদের সম্পদ বিক্রি করতে না পারে সে কারণেই সবকিছু জব্দের আবেদন করেছে দুদক। রিপোর্টে আরও জানাচ্ছেন রোকসানা আমিন। দুর্নীতির নানা অভিযোগে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে রাজধানীর গুলশানে থাকা একটি ফ্ল্যাট জব্দ করতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছেন আদালত। পুতুলের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মনিরুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জাকির হোসেন এই আদেশ দেন। ফ্ল্যাটটির দেখাশোনার জন্য একজন রিসিভার নিয়োগ চেয়ে দুদকের করা আবেদন মঞ্জুর করেছেন আদালত। বিকেলে সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে আদালতের আদেশের বিষয়ে কথা বলেন দুদক মহাপরিচালক। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের অনুসন্ধানকালে এবং তদন্তকালে অভিযোগ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা যদি সম্পদ সংক্রান্ত বিষয়গুলো তারা যদি অন্যত্র বিক্রি বা হস্তান্তর স্থানান্তর করার চেষ্টা করেন, সেই ধরনের তথ্য আমাদের অনুসন্ধানকারী দল কিংবা তদন্তকারী কর্মকর্তাদের কাছে এসে থাকলে তারা এই বিষয়ে আদালতের অনুমতিক্রমে এই কার্যক্রমগুলো গ্রহণ করে থাকেন। এটা যে কোনো অনুসন্ধান তদন্তের ক্ষেত্রেই প্রযোজ্য। এছাড়া অবৈধ সম্পদ সহ ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী আকম মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 10,34,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রাখা এবং তার নামেও 3টি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট 8,32,00,000 টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এরই মধ্যে 27 এপ্রিল প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশও দিয়েছেন আদালত। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। পুলিশ সপ্তাহ 2025 উদ্বোধন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, অবৈধ সরকারের অন্যায় আদেশ পালন করতে গিয়ে জনরোষের মুখে পড়েছে বাংলাদেশের পুলিশ বাহিনী। তিনি বলেন, আগে পুলিশ ছিল দলীয় বাহিনী, এজন্য সৎ পুলিশ সদস্যদের মাশুল দিতে হয়েছে।
প্রিয় দর্শক, দেখুন মোস্তফা মল্লিকের রিপোর্টটি। রাজারবাগ পুলিশ লাইন্সে 3 দিনের পুলিশ সপ্তাহ 2025 উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকারের 15 বছরে পুলিশ দলীয় কর্মীর ভূমিকায় ছিল। স্বৈরাচারের অবৈধ অন্যায় আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী ব্যাপকভাবে জনরোষের মুখে পড়ে। অনেক সৎ পুলিশ সদস্যদেরও এই জন্য মাশুল দিতে হয়েছে। পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব সৃষ্টি হয়েছিল। সরকার পরিস্থিতির উন্নতির জন্য যা কিছু প্রয়োজন সব রকমের ব্যবস্থা নিয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে জাতির উদ্দেশ্যে দিয়ে একাধিক ভাষণে আমি বলেছি, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন সুষ্ঠু শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি অন্যায় বা অনিয়মের মাধ্যমে নির্বাচিত হয়, সে ব্যক্তির দ্বারা ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়। নির্বাচনের আগের সময়টা অনেক কঠিন সময়। আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। আমি আগেও বলেছি, আবারও আপনাদেরকে নিয়ে স্মরণ করিয়ে দিচ্ছি সবাইকে, আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। অশুভ চক্র আমাদের স্বপ্নকে, আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে চেষ্টা করছে এবং চেষ্টা আরো কঠোরতর করবে। একে প্রতিহত করার জন্য আপনাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, মানুষের অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় পুলিশকে যথাযথ ভূমিকা রাখতে হবে। গত বছরের 11 জানুয়ারি থেকে চলতি বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে 62 জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক প্রদান করা হয়। পদকপ্রাপ্তদের ব্যাচ পরিয়ে দেন প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ থেকে এবছরের হজ ফ্লাইট শুরু হয়েছে। মঙ্গলবার ভোর রাত 3টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরকারি ব্যবস্থাপনায় 414 জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করেছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট। সৌদি আরবের স্থানীয় সময় সকাল 6টায় জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রথম হজ ফ্লাইটটি। আরও জানাচ্ছেন চকর মালিকা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG501 ফ্লাইটে মঙ্গলবার ভোরে বাংলাদেশ থেকে এবছরের হজের প্রথম ফ্লাইট। সৌদি আরব অংশের ইমিগ্রেশনও হয়েছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীরা নির্ধারিত সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজে আসন গ্রহণ করেন। সবার চোখে মুখে আল্লাহর ঘর কাবা শরীফ দেখার আকুতি, স্বপ্ন পূরণের পথে শুকরিয়া, চোখে আনন্দের অশ্রু। এহরামের 2 টুকরা সাদা কাপড় পরে আল্লাহর মেহমানদের উপস্থিতি এবং লাব্বাইক আল্লাহুম্মা ধ্বনি এয়ারক্রাফটের ভেতরেই অন্যরকম পরিবেশ তৈরি করে। প্রথম ফ্লাইটে যেতে পেরে খুশি হজযাত্রীরা। সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমানের সম্মানিত ফার্স্ট ক্লাস হজযাত্রী হতে পেরে খুবই গর্বিত বোধ করছি এবং ইনশাল্লাহ সার্বিক হজ ব্যবস্থাপনা খুব ভালো ছিল। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন অনেকেই। এবারে সরকারি ব্যবস্থাপনায় সবকিছুই যথেষ্ট ভালো ছিল এবং সার্ভিসও খুব ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের এই যাত্রা এবং সব কবুল করে নেন। এবং আমাদের উদ্বোধনী ফ্লাইটের বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের সাথে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত সকল ব্যবস্থাপনা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ইনশাআল্লাহ আশা করছি আমরা বাকি বছর সুন্দরভাবে যেতে পারবো। সকলের কাছে দোয়া প্রার্থনা। সরকারি বেসরকারি মিলে এবছর বাংলাদেশ থেকে 87,100 জনের হজে যাওয়ার কথা রয়েছে। মঙ্গলবার ভোর 3টে থেকে প্রথম ফ্লাইট শুরু হয়ে সারাদিনের 10টি ফ্লাইটে 4,180 জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। আগামী 31শে মে পর্যন্ত ফ্লাইট চলবে। ফিরতি ফ্লাইট শুরু হবে 10ই জুন থেকে।
শওকত মালিঠা, চ্যানেল আই, ঢাকা। জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পাদক সাইফুল হক বলেছেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়া তড়িঘড়ি করে রাখাইনে করিডোর দেওয়া উদ্বেগের। এতে দেশের সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় ঐকমত্য কমিশন বলছে, জাতীয় সনদ শুধু সরকারের আকাঙ্ক্ষা নয়, জাতীয় স্বার্থেই তৈরি হবে। জান্নাতুল বাকিয়া, কেকা রিপোর্ট। জাতীয় ঐক্যমত কমিশনের সাথে ধারাবাহিক বৈঠকে আজ আলোচনায় অংশ নেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আলোচনার শুরুতে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জাতীয় সনদ তৈরিতে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে আসা এবং জাতীয় সনদ তৈরির গুরুত্ব তুলে ধরেন। একটি গণতান্ত্রিক সমাজ অবশ্যই ভিন্ন ভিন্ন মতের সমাজ। আমরা সকলে এক ভাষায় কথা বলবো না, কিন্তু আমাদের লক্ষ্য এক। সেই প্রক্রিয়াকে যেন আমরা একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, সেটাই হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের লক্ষ্য। বৈঠক শেষে ব্রিফিংয়ে দলটি প্রস্তাবিত বাংলাদেশ নামের পরিবর্তন না করার পক্ষে সুপারিশ করেন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন না করা এবং জাতীয় সংসদের মেয়াদ ৫ বছরের পরিবর্তে ৪ বছর করার পক্ষে মত দেন তিনি। সমস্ত রাজনৈতিক দল একসাথে হচ্ছে, অনেকগুলো ব্যাপারে আমরা সেখানে স্বাক্ষর করছি। দিজ আর দ্য ইস্যুস, দিজ আর দ্য এজেন্ডাস, দিজ আর দ্য রিফর্মস, যেসব ব্যাপারে আমরা একমত হচ্ছি। যখন আপনি স্বাক্ষর করছেন তখন এটাই একটা ম্যাগনা কার্টার মতন। সরকার অনেক তড়িঘড়ি করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে, মতামত না নিয়ে, একটা পরামর্শ না করে যেভাবে নীতিগতভাবে তারা করিডোর দেবার তারা সিদ্ধান্ত নিয়েছেন, তাতে আমাদের একটা উদ্বেগ আমি প্রকাশ করছি। আমি মনে করি যে এর সঙ্গে বাংলাদেশের আমাদের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার প্রশ্নটা সরাসরি যুক্ত। যে কোনো পরিস্থিতিতে নাগরিক ও গণমাধ্যমের অধিকার সংরক্ষণের সুপারিশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা। ৬ দফার দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি শুরু করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সেই সঙ্গে সব ধরনের ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণাও দিয়েছেন তারা। হাওর ও জলাভূমি সুরক্ষায় তরুণদের সম্পৃক্ততার পাশাপাশি সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর। হাওর ও জলাভূমি সুরক্ষা এবং বহুমুখী ব্যবহার বিষয়ক সেমিনারে জলাভূমি সুরক্ষা এবং ব্যবস্থাপনা আইন দ্রুত প্রণয়নের তাগিদ দিয়েছেন বক্তারা। সেই সাথে কমিউনিটি বেসড ট্যুরিজমের উপর জোর দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন আলিম আল রাজি। বাংলাদেশ নদীমাতৃক দেশ। দেশের উত্তর পূর্বাঞ্চলে বিস্তীর্ণ হাওর ও জলাভূমি রয়েছে, যা দেশের প্রাকৃতিক সম্পদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। হাওর ও জলাভূমি শুধু জীববৈচিত্র্যই নয়, বরং মানুষের জীবিকা, কৃষি, পরিবেশ এবং অর্থনীতির সঙ্গে গভীরভাবে জড়িত। কিন্তু প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে দিন দিন নষ্ট হচ্ছে হাওর ও জলাভূমি। পরিস্থিতি থেকে উত্তরণে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরে হাওর ও জলাভূমি সুরক্ষা এবং বহুমুখী ব্যবহার বিষয়ে সেমিনার। আলোচনায় হাওর ও জলাভূমির সুরক্ষা ও বহুমুখী ব্যবহারের বিষয়ে উঠে আসে নানা তথ্যপাত্য এবং পরামর্শ। আমাদের জলাভূমিগুলোর সীমানা চিহ্নিত করা, এটা একটা বড় কাজ। এবং বেলার যেই 1683-2014 যে রিট পিটিশন, এই রিট পিটিশনের কিছু নির্দেশনা আছে। এর মধ্যে একটা নির্দেশনা হচ্ছে যে বেষ্টনী তৈরি করা, আরেকটা নির্দেশনা হচ্ছে সাইকেল লেন থাকবে, আরেকটা হচ্ছে যেটা সবচেয়ে বড় একটা নির্দেশনা দেওয়া হয়েছে, যেটা দরকার এই মুহূর্তে, সেটা হচ্ছে জলাভূমি সুরক্ষা, উন্নয়ন এবং ব্যবস্থাপনা আইন প্রণয়ন করা। এটাই সময়ের দাবি, এটা করা উচিত। বাস্তুতন্ত্র রক্ষায় হাওর ভিত্তিক টেকসই উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি দূষণ রোধে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা সৃষ্টির তাগিদ দেওয়া হয়। ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা প্রজেক্ট নিয়েছি, যেহেতু মানুষজন এটা ওয়েস্ট যে ম্যানেজ করতে হয় এই জিনিসটা তাদের তো ধারণা নাই। আমরা এটা স্টার্ট করছি, যদি কারো চোখের সামনে পানির বোতল ফেলে দেয় তাহলে তার জন্য একটা মিনিমাম পানিশমেন্টের ব্যবস্থা তো আমাদের থাকতে হবে, অন্তত তিরস্কার হইলেও। এবং ওই যে হাউস বোট আছে, তার যে মালিক আছে বা ওখানে যে অপারেটর আছে, তার কাছে এটা তুলে ধরা হবে যে ইউ ডোন্ট ডু দিস। বিশিষ্টজনরা বলছেন, হাওর ও জলাভূমিকে রক্ষায়
সুপরিকল্পিত উদ্যোগ ও দায়িত্বশীল ভূমিকা এখনই প্রয়োজন। আলিম আল রাজি, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রাবাসে ছাত্রদল কর্মী সন্দেহে আবিদ হত্যা মামলার অব্যাহতি পাওয়া আসামি ছাত্রলীগের 12 জন নেতাকে 1 মাসের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে আদালতের ওই রায় কেন বাতিল করা হবে না তাও জানতে চেয়েছে আদালত। এনামুল কবির রূপমের রিপোর্ট। 2011 সালের 21শে অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি 3য় বর্ষের ছাত্র আবিদুর রহমান আবিদকে ছাত্রাবাসের ভেতর পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় 12 ছাত্রলীগ নেতাকে সরাসরি দায়ী করে চার্জশিট দেয় পুলিশ। তবে ছাত্রলীগ নেতাদের অব্যাহতি দিয়ে রায় দেন আদালত। সংক্ষুব্ধ হয়ে মামলার বাদী নেয়ামতুল্লাহ হাইকোর্টে আবেদন করলে মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ জাকির হোসেন ও সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। রুলে বিচারিক আদালতের দেয়া আসামিদের অব্যাহতির রায় কেন বাতিল করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। 2019 সালে রায় হয়েছে, এতদিন পরে কেন আমরা আদালতে আসলাম? 2019 সালে হওয়ার পরে আজ পর্যন্ত আগস্ট মাসের আগ পর্যন্ত 2024-এর কেউ সাহসই করে নাই। কারণ তার মামা সাক্ষী দিতে গিয়েছিলেন, তাকে তো সাক্ষী দিতে দেওয়া হয়ই নাই, তাকে 4টি মামলার আসামি করে জেলে পাঠিয়ে দেওয়া হয়। এই জন্য তারা আদালতে আসতে পারেন নাই। যারা মারছে তারা হচ্ছে মেডিকেলের সবাই স্টুডেন্ট, সবাই এখন ছাত্রলীগ করত এবং সবাই বর্তমানে ডাক্তারি পেশায় জড়িত আছেন। অব্যাহতি পাওয়া আসামিরা হলেন তৎকালীন ছাত্র সংসদের ভিপি মফিজুর রহমান জুম্মা, চট্টগ্রাম ছাত্রলীগ সভাপতি সোহেল পারভেজ সুমন, সাধারণ সম্পাদক বিজয় সরকার, সহ সাধারণ সম্পাদক হিমেল চাকমা, ফেরদৌস রাসেল, শান্ত দেবনাথ, মাহফুজার রহমান ধীমান, নাসির উদ্দিন পাটোয়ারি, দেবাশিস চক্রবর্তী, মোস্তফা কামাল, রাশেদুর রেজা সানি ও সালমান মাহমুদ রাফসান। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট। চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় দিনে 64 রানের লিড নিয়েছে বাংলাদেশ। সেঞ্চুরি করে ক্যারিয়ার সেরা 120 রানে ইনিংস খেলেছেন ওপেনার সাদমান। তবে শেষ সেশনে 4 উইকেট হারিয়ে দিন শেষে টাইগারদের সংগ্রহ 7 উইকেটে 291 রান। মিরাজ 16 এবং তাওজিল 7 রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শুরু করবে। প্রিয় দর্শক, চট্টগ্রাম থেকে সহকর্মী আদিল আহমেদ শানের রিপোর্টটি দেখুন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাঁচানো টেস্টের দ্বিতীয় দিনে 64 রানের লিড স্বস্তি দিয়েছে টাইগার ভক্তদের। তবে সফরকারী দলের অভিষেক হওয়া মাসেকেসার 3 উইকেট শিকারে চাপেও ফেলেছে স্বাগতিকদের ব্যাটিং অর্ডারে। এর আগে সাগরিকা স্টেডিয়ামে দিনের শুরুতে গত দিনের সঙ্গে কোনো রান যোগ না করেই 227 রানে অল আউট হয় জিম্বাবুয়ানরা। 60 রানের খরচায় মোট 6 উইকেট নিয়েছেন স্পিনার তাইজুল। জবাবে প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে 105 রানে লাঞ্চ ব্রেকে যায় স্বাগতিকরা। 118 রানের ওপেনিং জুটি গড়ে দ্বিতীয় সেশনে মুজারাবানির বলে ফিরতে হয় এনামুল বিজয়কে। 3 বছর পর টেস্ট দলে ফিরে 80 বলে 39 রানের ইনিংস খেলেন তিনি। এই ইনিংসে টেস্ট ক্যারিয়ারের 1000 রানের মাইলস্টোন ছুঁয়ে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন ওপেনার সাদমান। এর আগে 2021 সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের প্রথম ম্যাজিক ফিগারের দেখা পেয়েছিলেন বাঁহাতি ব্যাটার। ক্যারিয়ার সেরা 120 রানের ইনিংস সাদমান খেলেন 181 বলে। চা বিরতির আগেই 2 উইকেট হারায় বাংলাদেশ। সাদমানের আগে 33 রান করে ফেরেন ইনফর্ম ব্যাটার মুমিনুল। 194 রানে জোড়া উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে টাইগাররা। চতুর্থ উইকেটে মুশফিক ও অধিনায়ক নাজমুল শান্তর 65 রানের জুটিতে লিড নেয় বাংলাদেশ। তবে 3 বাউন্ডারি ও 1 ছক্কায় 23 রানের বেশি করতে পারেননি শান্ত। বড় স্কোরের ইঙ্গিত দেয়া মুশফিক রান আউট হয়ে মাঠ ছাড়েন 40 রান তুলে। শেষ সেশনে 20 রানের ব্যবধানে 4 উইকেট হারালেও বাকি সময়টা তাইজুলকে নিয়ে নির্বিঘ্নে কাটান মিরাজ। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে লিড নিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ, কেননা শেষ সেশনে দ্রুত 4 উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে পড়েছে টিম টাইগার্স। তাই টেলেন্ডারদের কাছ থেকে তৃতীয় দিনের শুরুতেই লিডের অঙ্কটা বাড়িয়ে নেওয়ার পরিকল্পনা কোচ ফিল সিমন্সের শিষ্যদের। তবে সাগরপাড়ের স্টেডিয়ামে এদিন বড় প্রাপ্তি ছিল যে সাদমানের সেঞ্চুরি।
ওদিকে রোদ মেঘের লুকোচুরি খেলার তৃতীয় দিনে বুধবার সাগরপাড়ের এই স্টেডিয়ামে রয়েছে বৃষ্টির বাগড়া। আদিল আহমেদ শান, চ্যানেল আই, চট্টগ্রাম। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, কানাডায় জাস্টিন ট্রুডোর দল ক্ষমতাসীন লিবারেল পার্টি বিশাল ব্যবধানে জয়, ক্ষমতায় বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর এবং কোলতাপাড়া ব্লকে চাচা ভাতিজা ইটভাটার কারণে 30 থেকে 35 জন কৃষকের বোরো ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ইটভাটার মালিক ক্ষতিপূরণে আশ্বাস দিয়েছেন। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ভিডিও চিত্র নিয়ে দেখুন রাজীব আহমেদের রিপোর্টে। ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর ও কলতাপাড়া ব্লকে বোরো ধানের বাম্পার ফলন হয়েছিল এবার, কিন্তু চাচা ভাতিজা ইটভাটার কারণে 30 থেকে 35 জন কৃষকের প্রায় 7 একর বোরো ধানের ক্ষতি হয়েছে। ক্ষতিপূরণের আশ্বাস পেলেও শেষ পর্যন্ত কৃষক ক্ষতিপূরণ পাননি। এই বিরিক ফিল্ডের আগুন পড়িয়া মেলা জমি ক্ষয়ক্ষতি হয়েছে, আমার 3 কাঠা হয়েছে। এই বিরিক ফিল্ডের বাতাসের দ্বারা ধুমায় আমাদের 2.5 কাঠা জমির ক্ষতি হয়েছে। 2.5 কাঠা জমিনে তারা সিদ্ধান্ত নিয়েছে 1/2 কাঠা টাকা দিব। রামগোপালপুর ও কলতাপাড়া ব্লকে উপসহকারী কৃষি কর্মকর্তা ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন। তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কাটা প্রতি প্রায়, যারা ক্ষতি বেশি তাদেরকে 4,000 আর ক্ষতি কম 3,000 টাকা ক্ষতিপূরণ দিবে। রামগোপালপুরের পাশাপাশি আমার কলতাপাড়া ব্লকেও প্রায় 2 একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে ইটভাটা পরিচালনা করছেন বলে জানান চাচা ভাতিজা ইটভাটার নির্বাহী পরিচালক। এই ইটভাটা পরিবেশের আমরা নবায়ন পাইছি, পরিবেশ ছাড়পত্র নম্বর 7। এই বছর নবায়নের জন্য আমরা টাকা জমা দিছি। ফায়ার সার্ভিস, কলকারখানা, ইনকাম ট্যাক্স এবং ব্যাট সমস্ত কিছুই করা আছে। কৃষক দ্রুত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। রাজীব আহমেদ, চ্যানেল আই। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এখন আপনাদের নিয়ে যাচ্ছি কানাডায়। কানাডার সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল পার্টি বিশাল ব্যবধানে জয় পেয়েছে। এর ফলে মার্ক কার্নি আবারও কানাডার প্রধানমন্ত্রী। প্রাথমিক ফলাফল অনুযায়ী লিবারেল পার্টি পার্লামেন্টের 343 আসনের মধ্যে 168টি আসনেই এগিয়ে। বিরোধী দল কনজারভেটিভ পার্টি পেয়েছে 144টি আসন। এককভাবে সরকার গঠন করতে তাদের 172টি আসনে জয়ী হতে হবে। এদিকে বিজয়ী ভাষণে নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, কানাডা কখনোই ট্রাম্পের হুমকির কাছে নতি স্বীকার করবে না। প্রিয় দর্শক, এবারে আইসক্রিম সাংস্কৃতিক সংবাদ। এপ্রিল বাংলা নববর্ষ উদযাপনকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়ে নিউ ইয়র্ক স্টেট সিনেটে রেজুলেশন গৃহীত হয়েছে। এর মাধ্যমে বিশ্বসভায় বাংলাদেশ এবং বাঙালির জয়গান নতুন মাত্রায় উদ্ভাসিত হয়ে উঠল। ক্যাপিটাল হিলে 5 সিনেটরের অংশগ্রহণের অনুষ্ঠানটি ভিন্ন মাত্রা লাভ করে। সিনেটর সেপুলভেদা অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের অবদান তুলে ধরেন। এনআরবি ওয়ার্ল্ডওয়াইডের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিশ্বজিৎ সাহা, মুক্তধারা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডক্টর নজরুল ইসলাম, সঙ্গীত শিল্পী রতীন্দ্রনাথ রায়, সঙ্গীত শিল্পী মহিতোষ তালুকদার তাপস এবং শিল্পী লুৎফুন্নাহমাল লতার উপস্থিতিতে রেজুলেশনটি পাশ হয়। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন টাইমস স্কয়ার নববর্ষ উদযাপন কমিটির শিল্পীরা। এবারই প্রথম বাংলা নববর্ষ আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হয়েছে, যা বিশ্ব মঞ্চে বাংলাদেশ ও বাঙালির সম্মান বাড়াল। ফ্রাজাইল এক্সিস্টেন্স এবং ভঙ্গুর সহাবস্থানে শিরোনামে শেষ হল চিত্রশিল্পী হারুনা রশিদের একক দ্বিতীয় চিত্র প্রদর্শনী। রাজধানী গুলশানে নেদারল্যান্ডস দূতাবাসের গ্যালারিতে এ উপলক্ষে আলোচনা এবং অনুষ্ঠান হয়েছে। প্রদর্শনীতে শিল্পী তার চিত্রকর্মের মাধ্যমে বিশ্বায়ন, নগরায়ন এবং পরিবেশগত বিপর্যয়ের প্রভাবকে গভীরভাবে তুলে ধরেন। স্বকীয় সৃষ্টির অনুষঙ্গ হিসেবে বেছে নিয়েছেন হাজার বছরের বাংলা সংস্কৃতি এবং ঐতিহ্যকে। পরিবেশের বিপন্নতা সহজভাবেই রঙের প্রলেপ এবং রেখার টানে উদ্ভাসিত হয় শিল্পীর চিত্রপটে। ফুটে উঠেছে প্রাকৃতিক রূপ, স্থাপত্যের উপাদান এবং যান্ত্রিক কাঠামোর সমন্বয়ে মানব সভ্যতার অতীত এবং ভবিষ্যতের টানাপোড়েন। প্রদর্শনীকে বৈচিত্র্যময় করেছে শিল্পীর ছেলে মেঘদূত মিহিরের শিল্পিত উপস্থিতি। মিহিরের আঁকা 14টি ছবি ভিন্ন মাত্রা যোগ করেছে প্রদর্শনীতে। প্রকৃতি, সাংস্কৃতিক ঐতিহ্য এবং আধুনিক সভ্যতার সম্মিলন ঘটেছে চিত্রকর্মে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান্দ্রে কার্টেন্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পরিচালক মোস্তফা জামান সহ অন্যরা। নেদারল্যান্ড দূতাবাসের আয়োজনে অনুষ্ঠানে সহযোগী সামাজিক সংগঠন উই ক্যান টুগেদার। আমাদের পরিবেশ বিপর্যয়ের কারণে যে আমাদের জীববৈচিত্র্য বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে, অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে বা অনেক প্রাণী বিলুপ্ত অবস্থায় আছে, তো সেগুলো নিয়ে আমি কাজ করি। সেই প্রকৃতির সেই জিনিসগুলো যেগুলো হারিয়ে যাচ্ছে এবং এগুলো ইকোলজি নষ্ট হচ্ছে, আমাদের পরিবেশ বিপর্যয় ঘটছে। এই যে প্রদর্শনী শিরোনাম ফ্র্যাজাইল কো এক্সিস্টেন্স, অনাস্থার সহাবস্থান। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। খাদ্যশস্য উৎপাদনে দেশের কৃষকদের বিভিন্ন সমস্যা এবং প্রতিকূলতা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র কৃষির কথা প্রদর্শনী হয়েছে চাঁদপুরে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের 31 দফার 27 দফা অবলম্বনে নির্মাণ করা হয় এই প্রামাণ্যচিত্রটি। চাঁদপুরের কচুয়া সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রামাণ্যচিত্র প্রদর্শনী দেখতে 500-রও বেশি কৃষকের উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। প্রিয় দর্শক, এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। পুঁজিবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। অন্তর্বর্তী সরকারের কাছে রাশেদ মাকসুদের পদত্যাগের এক দফা দাবি জানিয়ে বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি বলেন, অব্যাহত দরপতনে বিনিয়োগকারীরা নিঃস্ব হয়ে যাচ্ছে। বুধবার ঢাকায় স্টক এক্সচেঞ্জের সামনে গণজামায়াতের ঘোষণা দিয়েছেন বিনিয়োগকারীরা। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছে একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, মোহামেডানকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনী টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন, সব মিলিয়ে 24তম লিগ শিরোপা জয়। এবারে খেলার খবর। এখনকার খেলার খবরে পুরোটা জুড়েই রয়েছে ক্রিকেট। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডানকে 6 উইকেটে হারিয়ে টানা তৃতীয় শিরোপা জিতেছে আবাহনী। 15 বছর ধরে শিরোপা অধরা রয়ে গেল মোহামেডানের। প্রথমে ব্যাট করতে নেমে 7 উইকেটে 240 রান করে মোহামেডান। জবাবে ব্যাট করতে নেমে 40 ওভার 4 বলেই জয় পেয়ে যায় আবাহনী। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরও একবার। পুতুলের গুলশানে ফ্ল্যাট ক্রোকে দুদককে আদালতের আদেশ, দুর্নীতি মামলার আসামিদের সম্পদ বিক্রি রোধে ব্যবস্থা গ্রহণ। অবৈধ সরকারের অন্যায় আদেশ পালনে সৎ পুলিশ সদস্যদের মাশুল দিতে হচ্ছে বললেন প্রধান উপদেষ্টা। জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধন। বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে প্রথম ফ্লাইটে জেদ্দা গেলেন সরকারি ব্যবস্থাপনার 414 হজ যাত্রী। সারা দেশে পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি, 6 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। রাখাইন করিডোর দেওয়ার সিদ্ধান্তে ঐকমত্য কমিশনের বৈঠকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্বেগ, দেশের সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা। এবং চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে টাইগারদের 64 রানের লিড, সাদমাদের সেঞ্চুরি ও ওপেনিংয়ে সেঞ্চুরি পার্টনারশিপের পর মিডল অর্ডারের বিপর্যয়। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেলের সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।